হ্যালো স্টুডেন্টস, তোমরা কি জানো যখন আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলি, কোল্ড ড্রিঙ্কসের ভেতরে থাকা কার্বন ডাই অক্সাইড কেন বুদবুদ আকারে বেরিয়ে আসতে চায়? আবার স্কুবা ডাইভিং এর নাম আমরা সবাই শুনেছি। সমুদ্রের তলায় ডুবুরিরা যে যায় বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য, তো সেখানে অত কম অক্সিজেনের উপস্থিতিতে ডুবুরিদের কিছু অসুবিধা হয় না? তারা যে সিলিন্ডার ক্যারি করে নিয়ে যায়, তাতে কি কি গ্যাস থাকে? এসো এইসব বাস্তব এক্সাম্পল গুলোর মাধ্যমে আমরা আগে বুঝে নিই যে হেনরির সূত্র কি, কারণ এগুলোর মধ্যেই হেনরির সূত্র রয়েছে। তারপরে আমরা হেনরির সূত্রের গাণিতিক রূপ এবং কিছু গাণিতিক প্রবলেম করব, যেগুলোর মাধ্যমে আমাদের ধারণাটা আরো পরিষ্কার হবে। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা বাতাস থেকে নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিয়ে বেঁচে থাকি, কিন্তু যারা জলের নিচে থাকে বা জলে বসবাস করে তারা তো ডাইরেক্ট বাতাস থেকে অক্সিজেন নিতে পারে না। তারা কি করে, তারা জলে যে অক্সিজেনটা দ্রবীভূত আছে সেটা নিঃশ্বাসের মাধ্যমে নিয়ে বেঁচে থাকে। এই সিস্টেমটা প্রকৃতিই তৈরি করেছে। এই যে জলে অক্সিজেনের দ্রবীভূত হওয়া মানে একটা তরলে একটা গ্যাসের দ্রাব্যতা, এই যে ধারণা বা কনসেপ্টটাকে মানুষ কাজে লাগিয়েছে সোডা ওয়াটার, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বা নরম পানীয় তৈরি করার ক্ষেত্রে। মানুষ কি করেছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস নিয়েছে, যে গ্যাসটা জলে প্রচুর পরিমাণে দ্রাব্য, সেই গ্যাসটাকে নিয়ে জলে বেশি পরিমাণে দ্রাব্য করেছে, করে সেখান থেকে সোডা ওয়াটার বা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে জলে তো দ্রবীভূত করেছে কার্বন ডাই অক্সাইডটাকে, কিন্তু আমরা যখন লক্ষ্য করে দেখো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য ছিপিটা খুলি বোতলের, তখন বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে আসতে চায়। বেশি যদি ঝাঁকুনি হয় কোনো কারণে বা আমরা যদি ঝাঁকাই, তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইডটা বাম্প করে বেরিয়ে আসতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, কেন কার্বন ডাই অক্সাইডটা বাইরে বেরিয়ে আসতে চাইছে? ওটাকে তো ভেতরে জলে দ্রবীভূত করে রাখা হয়েছিল, তাহলে সেটা বেরিয়ে আসতে চাইছে কেন? আসলে কি হয়, যখন কোল্ড ড্রিঙ্কস বা নরম পানীয় গুলো তৈরি করা হয়, তখন কার্বন ডাই অক্সাইডকে প্রচুর পরিমাণে চাপ দেয়া হয় যাতে সে জলের মধ্যে গিয়ে দ্রবীভূত হয়। তারপরে কি হয়, ওই বোতলটাকে চিপি দিয়ে বন্ধ করে দেয়া হয়। তার ফলে বোতলের ভেতরে প্রচুর উচ্চ চাপ থাকে, প্রচন্ড হাই প্রেসার তৈরি হয় বোতলের ভেতরে। এবার যেই আমরা বোতলটাকে খুলছি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, চাপটা কমে যাচ্ছে। তো চাপটা কমে এখন কত হলো, এখন তো বোতলের চিপিটা খোলা অবস্থায় বোতলের বাইরে কি রয়েছে, বায়ু রয়েছে। তাহলে এখন হচ্ছে বোতলের মধ্যে যে তরলটা রয়েছে তার উপর বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে। তাহলে চাপটা অনেক বেশি ছিল যখন চিপিটা বন্ধ ছিল, তারপরে আস্তে আস্তে চিপিটা খোলার সাথে সাথে চাপটা কমতে কমতে অনেক কমে গেছে। তাহলে চাপ কমার কারণে কার্বন ডাই অক্সাইডটা কিন্তু আর জলে থাকতে চাইছে না, বাইরে বেরিয়ে আসতে চাইছে। তার মানে তরলে বা এখানে যে জলে, এখানে জলটাই তরল, জলে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতাটা কমছে চাপ কমার সাথে সাথে। এটাই হচ্ছে আমাদের হেনরির সূত্র। বিজ্ঞানী হেনরি বলেছেন, স্থির উষ্ণতায় কোনো গ্যাসের তরলের দ্রাব্যতা ওই তরলের ওপর যে চাপটা রয়েছে তার সাথে সমানুপাতিক ভাবে বাড়া কমা করে। মানে তুমি যদি চাপ বাড়াও তাহলে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পাবে, তুমি যদি চাপ কমাও তাহলে তরলে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পাবে। এটাই হলো কি আমাদের হেনরির সূত্র। আর একটা ধরো আমরা বাস্তব এক্সাম্পল নিচ্ছি, স্কুবা ডাইভিং। আমরা সবাই স্কুবা ডাইভিং এর নাম শুনেছি। সমুদ্রের নিচে ডুবুরিরা যে যায় বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য, খুব সুন্দর। যারা গোয়া বা আন্দামান নিকোবরে বেড়াতে গেছো তারা নিশ্চয়ই নিজেরাও করে থাকবে। তো সেখানে কি হয়, যারা ডুবুরি হয় তাদের হচ্ছে পিঠে একটা সিলিন্ডার, এরকম টাইপের সিলিন্ডার ক্যারি করতে হয়। তো এই সিলিন্ডারে কি থাকে, এই সিলিন্ডারে অক্সিজেন গ্যাস তো থাকেই, কারণ সমুদ্রের নিচে তো অক্সিজেন কম থাকে। তো সেই হিসাবে মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হতে পারে, তাই জন্য অক্সিজেন তো নিয়ে যাবে, কিন্তু অক্সিজেনের সাথে আরেকটা অন্য গ্যাস থাকে। কারণ মানুষ শুধুমাত্র অক্সিজেন কিন্তু নিঃশ্বাসের মধ্যে নিতে পারে না, আমরা তো বাতাস থেকে অক্সিজেন নিই, বাতাসে অক্সিজেন ছাড়াও কিন্তু আরো গ্যাস থাকে।
তো সেই হিসাবে অক্সিজেনের সাথে আগে নাইট্রোজেন ব্যবহার করা হতো, যেহেতু বাতাসে নাইট্রোজেন বেশি পরিমাণে রয়েছে সেই হিসাবে। তাহলে অক্সিজেন আর নাইট্রোজেন দুটো গ্যাস থাকতো সিলিন্ডারে, তো সেইটাকে ক্যারি করে নিয়ে যেত সমুদ্রের তলদেশে। তো সমুদ্রের তলায় চাপ প্রচন্ড বেশি, তো সেখানে যেহেতু চাপ বেশি তাই এই গ্যাসগুলো খুব সহজেই মানুষের রক্তে এবং দেহরসে ভালোভাবে দ্রবীভূত হয়ে যেত। এখন সমস্যাটা তৈরি হলো যখন কোনো ডুবুরি হঠাৎ করে সমুদ্রের তলদেশে ওপরে উঠে আসতে লাগে, সেই সময় অসুবিধাটা হলো যখনই কোনো ডুবুরি হঠাৎ করে সমুদ্রের নিচ থেকে ওপরে উঠে আসতে চাইছে, তখন তার কি হচ্ছে, তার উপর চাপটা কমে যাচ্ছে। যেই চাপটা কমে যাচ্ছে তখনই শরীরের রক্তে বা দেহকোষে যে নাইট্রোজেন আর অক্সিজেনটা দ্রবীভূত হয়েছিল তাদের দ্রাব্যতা কমতে লাগবে, কারণ চাপ কমছে তাহলে দ্রাব্যতা কমবে। এবার অক্সিজেনকে নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু যে নাইট্রোজেনটা দ্রবীভূত হয়েছিল সেটার যেহেতু দ্রাব্যতা কমছে, সেটা বুদবুদ আকারে বেরিয়ে আসতে চাইবে। তো বুদবুদ আকারে খুব দ্রুত বেরিয়ে আসতে চাইবে, কারণ দ্রুত চাপ কমছে। তখন ওই রক্তবাহী যে নালীগুলো রয়েছে, কৈশিক নালীগুলো, তার উপর প্রচন্ড চাপ পড়বে এবং রক্ত প্রবাহ বিঘ্নিত হবে। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে ডুবুরিদের প্রচন্ড শরীরের যন্ত্রণার সৃষ্টি হয় এবং ডাক্তারি পরিভাষায় এটাকে বেন্স বা ডিকম্প্রেশন সিকনেস বলা হয়। এই অবস্থায় ডুবুরির মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে সলিউশন কি? তো অনেক এক্সপেরিমেন্ট করার পরে এটা জানা গেল যে নাইট্রোজেনটার জন্যই তো এরকম হচ্ছে, তাহলে নাইট্রোজেনের বদলে যদি এমন একটা গ্যাস নেওয়া হয় যেটা মানুষের রক্তে বা দেহরসে কম পরিমাণে দ্রাব্য হবে, তাহলে দ্রবীভূতও কম হবে, তাহলে বেরিয়েও আসবে কম, তাহলে সমস্যার সৃষ্টি হবে না। সেজন্য বর্তমানে যে মডার্ন অক্সিজেন ট্যাঙ্ক গুলো রয়েছে সেখানে কিন্তু নাইট্রোজেন ব্যবহার করা হয় না, তার পরিবর্তে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। 2% অক্সিজেন থাকে আর 98% হিলিয়াম থাকে। হিলিয়াম যেহেতু তরলে কম পরিমাণে দ্রাব্য নাইট্রোজেনের তুলনায়, তাই জন্য মানুষের রক্তে ও দেহরসে কম পরিমাণে হিলিয়াম দ্রাব্য হচ্ছে, তাহলে বেরিয়ে আসার সময়ও কম পরিমাণে বেরোচ্ছে। সুতরাং কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না, যে সমস্যার সম্মুখীন নাইট্রোজেনের ক্ষেত্রে হতে হয়েছিল। তাহলে আমরা দেখলাম যে এই দুটো ক্ষেত্রেই কিন্তু হেনরির সূত্রটা প্রযোজ্য। তাহলে এই যে হেনরির সূত্র, এটার এবার আমরা গাণিতিক রূপটাতে আসি। হেনরির সূত্র অনুযায়ী তরলে গ্যাসের দ্রাব্যতা চাপের সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে তরলে গ্যাসের দ্রাব্যতা ইজ প্রপোর্শনাল টু চাপ, বা আমরা এটা লিখতে পারি ইজ প্রপোর্শনাল টু তরলে গ্যাসের দ্রাব্যতা। এবার তরলে গ্যাসের দ্রাব্যতাটা আমরা মাপবো কি করে? একটা তরলে যতটা পরিমাণ গ্যাস দ্রবীভূত আছে সেটাই তার তরলে গ্যাসের দ্রাব্যতা। এবার সেটা আমরা মোল ভগ্নাংশ দিয়ে মাপি। অতএব আমরা লিখতে পারি কি, চাপ ইজ প্রপোর্শনাল টু মোল ভগ্নাংশ, ওই গ্যাসের মোল ভগ্নাংশ, উক্ত তরলে ওই গ্যাসের মোল ভগ্নাংশ। অতএব চাপ ইজ প্রপোর্শনাল টু মোল ভগ্নাংশ, পি ইজ প্রপোর্শনাল টু এক্স অফ গ্যাস, এক্স মানে মোল ভগ্নাংশ, এটাকে সমান করতে গেলে আমরা লিখব পি ইকুয়াল টু কে এইচ ইন্টু এক্স, যেখানে কে এইচটা হচ্ছে কি হেনরির ধ্রুবক বা হেনরিস কনস্ট্যান্ট। এবার এসো এই হেনরির কনস্ট্যান্ট কে এইচ সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। নাম্বার 1 হচ্ছে কে এইচটা কিসের ওপর নির্ভর করে? গ্যাসের প্রকৃতি, মানে কি ধরনের গ্যাস তুমি নিচ্ছ, এবং যে তরল দ্রাবকে গ্যাসটাকে দ্রবীভূত করা হচ্ছে সেই তরলটার প্রকৃতি, এই দুটো ফ্যাক্টরের ওপরে কে এইচটা নির্ভর করছে। 2 নাম্বার কি, পি ইকুয়াল টু কে এইচ ইন্টু এক্স, একটু আগেই আমরা দেখেছি। এক্স মানে হচ্ছে মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশের কোনো একক নেই, কারণ মোল ভগ্নাংশের ওপরেও মোল থাকে নিচেও মোল থাকে, তাহলে কোনো একক নেই। অতএব কে এইচ এর ইউনিট হচ্ছে বা একক হচ্ছে প্রেসারের যেটা একক সেটাই। প্রেসারের একক কি কি হতে পারে? অ্যাটমসফিয়ার, বার, টর, এগুলো হতে পারে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে কি, এই যে পি ইকুয়াল টু কে এইচ ইন্টু এক্স, এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু পি বাই কে এইচ, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় এক্স গ্যাস ইজ প্রপোর্শনাল টু 1 বাই কে এইচ। নির্দিষ্ট উষ্ণতায় এক্স গ্যাস ইজ প্রপোর্শনাল টু 1 বাই কে এইচ, অর্থাৎ কে এইচ এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে মোল ভগ্নাংশ, গ্যাসের মোল ভগ্নাংশের, অর্থাৎ কে এইচ এর সাথে গ্যাসের মোল ভগ্নাংশের ব্যস্তানুপাতিক সম্পর্ক।
KH এর ভ্যালু যদি বেশি হয় তাহলে গ্যাসের দ্রাব্যতা কমে, আর KH এর ভ্যালু যদি কম হয় তাহলে গ্যাসের দ্রাব্যতা বাড়ে। দেখো এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, একটা ছোট্ট এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, যেখানে বলছে যে নিচের কোন গ্যাসটি জলে বেশি পরিমাণে দ্রাব্য 298 কেলভিন উষ্ণতায়। গ্যাসের নাম দিয়ে দিয়েছে হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, প্রত্যেকটার KH এর ভ্যালু দিয়ে দিয়েছে। দেখো খুবই সহজ, আমরা একটু আগেই পড়লাম যে KH এর সাথে গ্যাসের দ্রাব্যতার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে যার KH এর ভ্যালু সব থেকে কম তার হচ্ছে কি দ্রাব্যতা, জলে দ্রাব্যতা সব থেকে বেশি। এখানে সব থেকে কম KH এর ভ্যালু হচ্ছে কার্বন ডাই অক্সাইডের 1.67, অর্থাৎ এখানে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা সব থেকে বেশি, এবং এটাই আমাদের উত্তর। এবার চলো একটা গাণিতিক উদাহরণ করে নিই, একটুখানি আমাদের কনসেপ্টটা পরিষ্কার হয়ে যাবে আরো। 298 কেলভিন উষ্ণতায় জলে নাইট্রোজেন গ্যাসের হেনরি ধ্রুবকের মানটা দিয়ে দিয়েছে 8.6 × 10⁴ ATM। একটি গ্যাস মিশ্রণে নাইট্রোজেন গ্যাসের মোল ভগ্নাংশ দিয়েছে 0.8। 298 কেলভিন উষ্ণতায় ও 5 ATM চাপে উক্ত মিশ্রণ থেকে কত মোল নাইট্রোজেন গ্যাস 10 মোল জলে দ্রবীভূত হবে? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে এখানে আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে? মোল ভগ্নাংশ দেওয়া আছে নাইট্রোজেনের 0.8, আর টোটাল প্রেসারটা দেওয়া আছে 5 অ্যাটমসফিয়ার। তাহলে এখান থেকে আমরা আংশিক চাপটা বার করে নিতে পারবো। আংশিক চাপ অফ নাইট্রোজেন ইকুয়াল টু 0.8 × 5। ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী আমরা জানি যে আংশিক চাপ ইকুয়াল টু হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু টোটাল চাপ। তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম 4 ATM। আচ্ছা, এখানে এবার আমরা জানি হেনরির সূত্র অনুযায়ী নাইট্রোজেনের আংশিক চাপ ইকুয়াল টু হচ্ছে হেনরির ধ্রুবক ইনটু হচ্ছে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। একটু আগেই আমরা এটা শিখেছি। তাহলে এখান থেকে আমরা আংশিক চাপের জায়গায় ভ্যালুটা পুট করে দিই 4 অ্যাটমসফিয়ার, আর হচ্ছে হেনরির ধ্রুবক দেওয়া আছে 8.6 × 10⁴। এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। যেই আমরা নাইট্রোজেনের মোল ভগ্নাংশ পেয়ে গেলাম, মোল ভগ্নাংশ সমান হচ্ছে, দেখো তরলে তো গ্যাসটা আছে, তাহলে গ্যাসের মোল ভগ্নাংশ ইকুয়াল টু গ্যাসের মোল সংখ্যা বাই হচ্ছে কি গ্যাসের মোল সংখ্যা প্লাস তরলের মোল সংখ্যা। এবার গ্যাসের মোল সংখ্যাটা আমরা ধরে নিই n, তাহলে n বাই হচ্ছে n প্লাস তরলের মোল সংখ্যা। তাহলে তরল এখানে কি, এখানে জল, তাহলে জলের মোল সংখ্যা, তাহলে সেই অনুযায়ী n বাই n প্লাস জলের মোল সংখ্যা ইকুয়াল টু 4.65 × 10⁻⁵ আমাদের বেরিয়েছে। এখান থেকে আমরা জলের মোল সংখ্যাটা ক্যালকুলেশন করে বার করে নিতে পারছি। আমাদের উত্তর দাঁড়াচ্ছে মোল সংখ্যা ইকুয়াল টু নাইট্রোজেনের মোল সংখ্যা ইকুয়াল টু 4.65 × 10⁻⁴। এই ছিল আজকে হেনরি সূত্র সম্পর্কে আলোচনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।